ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, এই আন্দোলনটি নিয়ে আমরা আলোচনা করছি। আরেকটি আন্দোলন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন কর্মী হত্যার প্রতিবাদে, সেখানে প্রক্টর এবং উপাচার্যের পদত্যাগের দাবি করা হচ্ছে এবং সেখানেও দফায় দফায় শাহবাগে অবরোধ, শাহবাগ থানা ঘেরাও ইত্যাদি সেগুলো হয়েছে। একই প্রশ্ন যে নগর ভবন কেন্দ্রিক আন্দোলন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন বলি, এগুলো যখন মাঠ পর্যায়ে ছড়িয়ে যায় তারা নানা রকমের প্রভাব পড়ে, কিন্তু দুপক্ষই যখন অনড় থাকেন যার যার অবস্থানে বা কার্যকর উদ্যোগ নেন না, তখন সেই আন্দোলন বিস্তৃত হতে থাকে। এই আন্দোলনের পেছনে অনেকে মনে করেন যে সরকারের বিরুদ্ধে অনেক রকমের ক্ষোভ আছে প্রতিপক্ষের। আমি বলছি যে যেসব রাজনৈতিক দল আছে, বিএনপি সহ অনেক দল, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা চায়। সরকারের নানান কর্মকাণ্ডে বলা হচ্ছে যে তারা আসলে সব কিছুকে দীর্ঘায়িত করতে চায়। তার মানে এই যে বিপরীতমুখী অবস্থান, তার কোনো উপাদান এসব আন্দোলনের মধ্যে যুক্ত হচ্ছে কিনা বা সেটি আরও বড় পরিসরে আসতে পারে কিনা? দেখেন, আসলে কি, প্রথম কথা হচ্ছে যে ছাত্রটি মারা গেছে, মানে একজন শিক্ষক হিসেবে আমি আমি এটা খুব ভীষণ দুঃখজনক একটা ঘটনা। হ্যাঁ, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে শুনেছি যে ছুরিকাঘাতেও ওনাকে হত্যা করা হয়েছে, এটা ভীষণ রকমের দুঃখজনক। আর এই মুহূর্তে যে আন্দোলন, আপনি যে একটা কথা বললেন না, যে যখন শেখ হাসিনা ছিল তখন আমাদের সবার একটা কমন প্রতিপক্ষ ছিল, বুঝছেন? এটা একদম মানে পানির মতো স্বচ্ছ, মানে সেখানে কোনো এমন একক পক্ষ নাই, অর্থাৎ শত্রুর শত্রু তুমি আমার বন্ধু, এই ফর্মুলাটা ভীষণভাবে কার্যকর ছিল। অর্থাৎ আপনার একক একটি প্রতিপক্ষ। কেন এই প্রতিপক্ষ হয়েছে সেটাও আমরা কম বেশি সবাই জানি। আপনি দীর্ঘদিন অনির্বাচিতভাবে ক্ষমতার একদম সর্বোচ্চ, যেটাকে আমরা বলি নেকিড পাওয়ার, সেই চর্চা আপনি করেছেন। খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, তার একটা আউটবাস্ট আমরা দেখতে পেয়েছি 5ই অগাস্টে। এখন এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত কোনো গণশত্রু নাই, আমি এটা কিন্তু খুব স্পষ্ট করে বলছি। অর্থাৎ এখানে ছোট 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 কোন্দল আছে, আর কোন্দল থাকবেই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব সভ্যতার অন্যতম শর্ত। আপনার আর আমার মধ্যে দ্বন্দ্ব যদি না থাকে, আমি যদি সবসময় আপনি জি হুকুম জি হুকুম জি হুজুর করি, তাহলে নতুন কিছু নির্মাণ করার সুযোগ থাকে না। তো দ্বন্দ্বের একটা সৌন্দর্য আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেটি হতাহতের পর্যায়ে না যায়, ততক্ষণ পর্যন্ত সুন্দর, যতক্ষণ পর্যন্ত এটা অধিকার থেকে আপনাকে বঞ্চিত না করে। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা বলেন, মেয়র ইশরাকের ঘটনা বলেন, বা তার আগে জগন্নাথের ঘটনা বলেন, আবার দেখেন করিডোর নিয়ে একটা আলাপ আছে গেল, তারপরে মনে করেন আপনার হ্যাঁ একটা বন্দর নিয়ে, পোর্ট আপনি কাকে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো ছোট 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 বিতর্ক অলরেডি এক্সিস্ট করছে। এই সকল বিতর্কের মূল কি জানেন? সকল বিতর্কের মূল হচ্ছে দুটো। এক হচ্ছে যেই গভর্নমেন্টই আছে, সেই গভর্নমেন্টের অনেকের কার্যক্রমে আমরা আসলে মানে জনগণের যে বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশার আপ টু মার্কে হচ্ছে না। যেমন আমি আপনাকে বলি, আমি তো অবাক হই যে আপনার যদিও শুনছিলাম যে নার্সিং ডিপ্লোমা নার্সরাও করেছে, যেমন মনে করেন স্বাস্থ্য খাতে যে কি হচ্ছে আমরা কেউ কিছু জানিও না, এবং স্বাস্থ্য খাত নিয়ে এখন পর্যন্ত কোনো আন্দোলন নেই। এটা খুব ভালো, এটা এক অর্থে ভালো। যদিও আমরা জানি সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে আপনার সিন্ডিকেট বলেন, দুর্নীতিগ্রস্ত একটা খাত হচ্ছে স্বাস্থ্য খাত, তাই তো? কিন্তু আমরা সেখানে কোনো আন্দোলন দেখি না, এটা ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আপনার এরকম এরকম বিভিন্ন জায়গায় আন্দোলনগুলো উঠে, তার কারণ কি? তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে আমার প্রত্যাশা মিল হচ্ছে না, আর দুই, এই যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, আমার পাশে একজন রাজনীতিবিদ বসে আছেন, তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা নিশ্চিত হচ্ছে না। মানে এটা আমি রবিউল ভাইকে বলছি না, মানে ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার বাইরে থেকে, এইটাই তো বলছি যে এটা এটা খুব খুব মানে এটা কিন্তু মানে এত বেশি আমরা বুঝতে পারি যে আপনার ভাগাভাগিটা বন্টন অসম হয়ে যাচ্ছে। অসম বন্টন যখনই হয়, সম্পত্তি অথবা ক্ষমতা, কিসের ভাগাভাগি?
ক্ষমতার ভাগাভাগি। সরকারের বাইরে যারা আছেন তাদের ক্ষমতাটা কি? সরকারের বাইরে যারা আছে আপনি দেখেন, এই যে এটা তো মানে সরকারের বাইরে থাকলে কি এখানে কি কোন দলকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা কি একটা ক্ষমতার ভাগাভাগি না? কার আবদার, আপনি নিজে একটু আগে বলেছেন কোন দল কথা বললে পরে শোনা হচ্ছে, কোন দল কথা বললে পরে শোনা হচ্ছে না, এটা কি এক ধরনের ভাগাভাগি না? মানে রাষ্ট্র ক্ষমতার উপরে বিভিন্ন দলের যে প্রভাব বা অংশ সেই ভাগাভাগির জি, আমি সেই ভাগাভাগির কথাই বলছি যে রাষ্ট্র ক্ষমতা কিভাবে পরিচালিত হবে, সেই পরিচালিত হওয়ার যে ক্ষমতা সেইটার ভাগাভাগিতে আসলে অসমতা দেখা দিয়েছে, ওটা সমভাবে বন্টিত হচ্ছে, কোন দলের প্রভাব বা বেশি হয়ে যাচ্ছে, বেশি কারো কম হয়ে যাচ্ছে। এখানেই হচ্ছে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, যেটা হয়তো বা আমরা বলতে একটু ইতস্তত বোধ করছি। এবং এটার দুঃখজনক হচ্ছে এটার আলটিমেট মানে ফলাফলটা সেই জনগণের উপর এসে পড়ছে। এই সংকটটা যে বাড়ছে বা নতুন নতুন মাত্রা পাচ্ছে, সেটি কি নির্বাচন কেন্দ্রিক যাত্রা যে একরকমের বিতর্ক বা অনিশ্চয়তা সেই কারণে? না দেখেন, এইটা তো আমি একদম নির্দ্বিধায় বলবো, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে ডেমোক্রেটিক প্র্যাকটিসের পরে আর কোনো প্র্যাকটিস এখন পর্যন্ত এক্সিস্ট করছে না। ডেমোক্রেসি নিয়ে আমি আপনার সাথে একাডেমিক্যালি অনেক বিতর্ক করতে পারি, অনেক কিছু নিয়ে আছে, কিন্তু এটা তো সত্য যে এটা একদম মানে এটা একদমই নির্দ্বিধায় বলে দেওয়া যায়, কোনো একটি নির্বাচিত গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই অস্থিতিশীল পরিস্থিতিটা আসলে চলতে থাকবে। সেটি সরকার যত দ্রুত উপলব্ধি করবে ততই ভালো। হ্যাঁ, সেটি সরকার যত দ্রুত উপলব্ধি করবে না, যেটি সরকারকে যত দ্রুত উপলব্ধি করার সুযোগ দেয়া হবে ততই মঙ্গল। উপলব্ধি করতে বাধ্য করা হবে। হ্যাঁ, কারণ সরকারের মধ্যে কারো কারো কথা এবং কাজে মনে হয় যে ওনারা অনেক দিন এই অবস্থানে বা ক্ষমতায় যে কারণে আমি আপনাকে বলছি যে ক্ষমতার অসম বন্টন হচ্ছে, নির্বাচনে গেলে ওই অসমতা বন্টন তো আর মানে সম্ভব না, তখন তো আপনার কোনো এখন হয়তো এমনও আছে যে এই ক্ষমতায় একচ্ছত্র সুবিধাভোগী লোকজন আছে যিনি যা বলছেন সেভাবে অনেক কিছু করা সম্ভব হচ্ছে, কিন্তু যখনই আপনি নির্বাচিত একটা ম্যান্ডেটের সরকার, নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসবে, তখনই তো আপনি এটা নিয়ে বিতর্ক তৈরি হবে। কেন আপনি খেয়াল করেন জনগণের নির্বাচিত ব্যক্তিদের কাছে জিনিসটা কেন্দ্রীভূত থাকবে, সেই অনুযায়ী ভাগবাটোয়ারা হবে। হ্যাঁ সেটাই। তবে কি জানেন, ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ছিল, মনে আছে নিশ্চয়ই, তাদের স্টার্টিংটা কিন্তু দারুণ ছিল, দুর্দান্ত। একজন নাগরিক হিসেবে আমি কিন্তু ভীষণ এনজয় করেছি, এবং যার কারণে বছরখানেক কিন্তু জনগণ খুব সমর্থন দিয়েছিল। কিন্তু এটাই না একটা অদ্ভুত ব্যাপার, আমি ভেবেছিলাম যে এই সরকারের স্টার্টিংটাও ঠিক সেরকম কিছু একটা হবে, কারণ এই সরকারের প্রতি সকলের যে সমর্থন, ঐক্যমত, সবাই এটা চেয়েছে, সেখানে কেন এই জিনিসটা হলো সেটা আমরা বুঝি না। 11 সময় কিন্তু কোনো রাজনৈতিক দল ওই পরিবর্তন সমর্থন করে নাই, করেছে একটি দল যারা সুবিধাভোগী ছিল। এবার কিন্তু সকল দল করেছে, পরাজিত দল ছাড়া। ফলে এই সরকারের পক্ষে আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ ছিল, সেটি তারা করে নাই। হ্যাঁ, সেটি তারা করেনি। এবং আরেকটা কথা আমি বলি, 11 সরকার নিশ্চিতভাবে অসাংবিধানিক সরকার ছিল, ঠিক আছে? এখানের যে সরকারটি হয়েছে, আমাদের কাছে আদালতে একটি রায় তো আছে, তার প্রেক্ষিতে গঠিত হয়েছে এবং সকল দলের সমর্থনে গঠিত হয়েছে। দুটার মধ্যে কিন্তু এই পার্থক্যটা অনেক প্রগাঢ়। সেক্ষেত্রে প্রত্যাশার পরিমাণটা ভীষণ হতাশাজনক।